আগের ক্লাসে আমি এই ওয়ার্ডটা নিয়ে কিছু কথা বলেছিলাম, হারিকেনের কথা বলেছিলাম, যে চিমনি, হারিকেনের যে চিমনি কাছে, তাই না? তো সেখানে কি হয়, ধোঁয়া হয়ে কালি হয়ে যায়, তাই না? তো এখানে অনেকটা সেরকম ব্যাপার, তবে এটা ঠিক হারিকেনের ধোঁয়া বা কালি আমরা বলবো না। এটা হচ্ছে বড় বড় ইন্ডাস্ট্রিতে এরকম চিমনি ছিল। হ্যাঁ, তো সেখানে কালি ধুলা মিশে একাকার হয়ে যেত। তো সেই কালি ধুলাগুলো পরিষ্কার করার জন্য ইংল্যান্ডে একটা ট্র্যাডিশন চালু হয়েছিল যে ছোট ছোট বাচ্চা ছেলেরা, হ্যাঁ, তারা সেটা পাইপের মতো উঠে ওখান থেকে এগুলো পরিষ্কার করবে, তাই না? আমাদের দেশে অনেকটা আপনারা দেখেছেন, ইটের ভাটা দেখেছেন। ইটের ভাটায় যেরকম একটা সরু লম্বা উঁচু থাকে, অনেকটা এই টাইপের আর কি। তো সেগুলোকে পরিষ্কার করার জন্য ছোট ছোট ছেলেদেরকে ইউজ করা হতো, তাদেরকে পে করা হতো, এটা সর্ট অফ পেইড লেবার, তাই না? এখন এটার ব্যাকগ্রাউন্ড নিয়ে আমরা কিছু কথা বলবো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে আমরা জানি রোমান্টিক লিটারেচার, এটার টাইম ফ্রেমটা ক্যান ইউ রিমেম্বার 1798 থেকে 1800 কত 32, তাই না? 1798 থেকে 1832 এই টাইমটাতে রোমান্টিক লিটারেচার গুলো মেইনলি লেখা হয়েছে। কিন্তু কথা হচ্ছে যে এই রোমান্টিক লিটারেচার রিফ্লেক্ট করছে কাহিনীগুলো, সেগুলো কি শুধু এই যে 34 বছর সময় এই টাইমের কাহিনীগুলো রিফ্লেক্ট করছে? নট রিয়েলি। ইনফ্যাক্ট এটা আগে থেকে আরো 50-100 বছর আগে থেকে যে সমস্যাগুলো ইংল্যান্ডে বা ইউরোপে শুরু হয়েছে, চালু হয়েছে, সেগুলোকেই কিন্তু এই রোমান্টিক কবিরা বিভিন্নভাবে তুলে ধরেছে। এবং এটা প্রথম দিনে আমি বলেছি যে আসলে উইলিয়াম ব্লেককে বলা হয় আর্লি রোমান্টিক, আর্লি রোমান্টিক। তাহলে তার টাইমটা কিন্তু আসলে একেবারে 1798 আরো আগে থেকে। তো আমরা যে বিষয়টা এখানে হাইলাইট করব সেটা হচ্ছে ইউরোপে আমরা জানি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছিল, স্পেশালি ইংল্যান্ডে। আমি আবারও বলছি, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। ইনফ্যাক্ট আসলে রোমান্টিক যে মুভমেন্টটা শুরু হয়েছে তার পেছনে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, তার মধ্যে আজকে আমি দু একটা বলছি। একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, অর্থাৎ দেখা যায় যে ইউরোপে বা ব্রিটেনে যে রেনেসান্সের প্রভাবে, হ্যাঁ, তার আগের 200 বছর সময়কে আমরা জানি রেনেসান্স বলা হয়। তো রেনেসান্সের প্রভাবে ইউরোপে ব্যাপকভাবে শিল্পের উন্নতি হয়েছে, সায়েন্টিফিক বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কার হয়েছে, তাই না? তারপরে এগুলোর প্রভাবে সেখানে শিল্পায়ন হয়েছে। তো শিল্পায়নের ফলে দেখা গেছে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি হয়েছে। তো অসংখ্য এরকম প্রবলেমের মধ্যে একটা হচ্ছে এই চিমনি সুইপারদের প্রবলেম। তো সেখানে দেখা গেল যে আসলে বাচ্চারা প্রচুর পরিমাণে স্কুলে না গিয়ে, পড়াশোনা না করে, they started working in the industry। হ্যাঁ, এগুলোর বিপক্ষে যারা লেখালেখি করেছেন, এই প্রবলেমটাকে যারা মিডিয়াতে তুলে ধরেছেন, লেখনীতে, সাহিত্যে তুলে ধরেছেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন আমাদের এই উইলিয়াম ব্লেক। এবং ইনফ্যাক্ট আপনারা যদি আমাদের দেশেও খেয়াল করেন, যখনই আমাদের দেশে যে গার্মেন্ট শিল্পের বিকাশ হচ্ছে, প্রসার হচ্ছে, তো এটার অনসেটেই কি হচ্ছে, আমরা দেখেছি প্রচুর পরিমাণে মেয়েরা, তাই না, তারা এগুলোতে কাজ শুরু করেছিল। এবং তারা স্কুলে না গিয়ে ইভেন 5 পাস করেছে বা ওই বয়সের মেয়েরা প্রচুর পরিমাণে গার্মেন্টস ওয়ার্কার হিসেবে কাজ করে। পরবর্তীতে ইউরোপের বিভিন্ন বায়াররা তারা কিন্তু এই শর্ত দিয়েছে যে চাইল্ড লেবার বন্ধ করতে হবে। যেসব গার্মেন্টস কারখানায় চাইল্ড লেবার অর্থাৎ শিশু শ্রমিক আছে, তাদের থেকে তারা পোশাক কিনবে না, তারা মাঝে মাঝে সরেজমিনে এসে ভিজিট করতো। হ্যাঁ, তো এই ধরনের ব্যাপারগুলো কম বেশি আপনারা জানেন, তো এটা আমি ডিটেলস বলছি না। তো এটারই একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু আসলে ইউরোপ থেকে মূলত এটা শুরু হয়েছে। ইউরোপে দেখা গেছে ব্যাপক পরিমাণে বাচ্চা ছেলেরা চিমনি সুইপার হিসেবে কাজ করছে, ঠিক আছে? তো উইলিয়াম ব্লেক এটা পছন্দ করতেন না। হি স্টার্টেড রাইটিং এগেইনস্ট ইট, হি স্টার্টেড নেগোসিয়েশন উইথ দ্য গভর্নমেন্ট এগেইনস্ট ইট। তো ফাইনালি চাইল্ড লেবার বন্ধ করা একটা আইন সেখানে পাস হয়েছিল। তো এইভাবে ইউরোপে বাচ্চাদের শিশু শ্রম বন্ধ হয়ে তাদেরকে পড়াশোনায় নিবিষ্ট করা সম্ভব হয়েছিল। তো সেই সময়ের সেই ব্যাকগ্রাউন্ডের একটা কবিতা হচ্ছে এই চিমনি সুইপার, চিমনি সুইপার। তো আমরা কবিতায় প্রবেশ করছি এবং ফাঁকে ফাঁকে আমরা আরো ক্রিটিক্যাল আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এখানে ফার্স্ট স্টাঞ্জাটা যদি আমরা দেখি, তো এখানে আমরা দেখতে পাবো যে টম একটা ছোট্ট ছেলে, হ্যাঁ, টম ছোট্ট ছেলে, সে
চিমনি সুইপার হিসেবে কাজ করে। তো তার যে অনুভূতি, ইমোশন, ফিলিংস, তার যে সাফারিংস, তার যে এক্সপিরিয়েন্স, এগুলো কবি এখানে ফুটিয়ে তুলেছেন। When my mother died, এই যে মাই মাদার, মাইটা হচ্ছে এখানে the very protagonist of this poem, that is টম। এই গল্পের যিনি নায়ক, প্রধান চরিত্র এই কবিতার, তাকে আমরা বলছি টম। তো সেই বলছে when my mother died I was very young. I was very young. Young বলতে এখানে যুবক না, কিন্তু এখানে খুব কচি, ছোট্ট, মেবি তার বয়স 10-এর নিচে, 7-8 হতে পারে। তা I was very young, আমি খুব ছোট্ট ছিলাম, মা মরে গিয়েছে। And my father sold me while yet my tongue could scarcely cry, weep, weep, weep. তাহলে look at the word, my father sold বলতে এখানে যে তাকে একেবারে বিক্রি করে দিয়েছে এরকম না, হ্যাঁ, তাকে যে টাকা নিয়ে $1,00,000 বিক্রি করে দিয়েছে কারো কাছে, নট লাইক দিস, বাট এখানে সোল্ড দিয়ে বলতেছে আমার বাবা অনেকটা আমাকে মানে ঘাড়ে ঠেলে আমাকে কাজে পাঠিয়ে দিয়েছে, যা, হ্যাঁ, গিয়ে নিজের ইনকাম করে খা, নিজের কাজ নিজে করে খাও, আমি তোমাকে আই ক্যান অ্যাফোর্ড, আই ক্যান প্রোভাইড ইউ উইথ দ্য নেসেসারি ফুড, ক্লদিং। এই যে একটা বাবার অ্যাটিটিউড, তাই না? তো এরকম একটা ব্যাপার সেখানে টমের জীবনে ঘটেছে, যে বাবা অনেকটা আমাকে ঠেলে দিয়েছে চ্যালেঞ্জের মুখে, যাও, গো অ্যান্ড আর্ন। এবং সেই যখন বাবা আমাকে এসে কাজে ঠেলে দিল, তখন আমার বয়সটা কত ছিল? আই কুড স্কিয়ার্সলি ক্রাই, যে আমি চিৎকার করে বলতেও পারতাম। ইনফ্যাক্ট তারা ঘুরে ঘুরে, হ্যাঁ, বলতো যে সুইপ সুইপ সুইপ, অর্থাৎ আমি সুইপিং এর কাজ করব, কে আমাকে কাজ দেবা। অনেকটা ঘুরে ঘুরে ডেকে হকারের মতো তারা কাজগুলো আদায় করে নিত। আমরা ঢাকা শহরে দেখি যে ঢাকা শহরে কি হয়, রাস্তায় বাসার সামনে মানুষ নিয়ে আসে না সবজি, মাছ, এগুলো ডেকে ডেকে মুরগি বিক্রি করছে। এবং আমি খুব খেয়াল করেছি যে দে ক্যান প্রডিউস গ্রেট সাউন্ড, তাই না? তারা এমন জোরে ডাকে মুরগি বা এটা সেটা, যে মানুষ 6 তলা 8 তলার উপর থেকেও সেটা কি করে শুনতে পায়। সো দ্যাট ভেরি সাউন্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দিস প্রফেশন। যারা যত চিৎকার করতে পারবে তারা তত কাজ আদায় করে নিতে পারবে। তো টমের মনে একটা দুঃখ, যে আমি তো এত ছোট ছিলাম যে আমি সুইপ সুইপ শব্দটা জোরে জোরে ইভেন ডাকতেও পারতাম না, হ্যাঁ। সো ইউ চিমনিস আই সুইপ অ্যান্ড ইন শর্ট আই স্লিপ। যাই হোক, তারপরে সে যে কাজগুলো পেত, তার কাজের বর্ণনা কি, যে আমি চিমনি সুইপ করতাম, তার কাজটা কি, চিমনি সুইপ করা। এবং বলছে অ্যান্ড ইন শর্ট আই স্লিপ, শর্ট হচ্ছে এটাকে বলে যে ধুলা কালি মিশে একটা কালো আঠালো আবরণ তৈরি হয়, তাই না? যারা রান্না করে কাজ করে, যারা ওয়ার্কশপে কাজ করে, যে লোহার ইটি, তাই না, দেখবেন তাদের একটা কালো আস্তরণ পড়ে যায় চেহারায়, শরীরে, বা যারা গাড়ির মেকানিক দেখে নিচে শুয়ে কাজ করে, এগুলোকে সট বলা হয়, আঠালো কালি। এবং বলছে আমি কালি নিয়ে সারাদিন কাজ করতাম, কালি নিয়ে ঘুমাই যেতাম, কে আমাকে পরিষ্কার করে দেবে, কে আমাকে সাবান দিয়ে মাথা ধুয়ে দেবে? There is none to take care of me. I was in such a critical condition. My life was so terrible. In my very childhood it started. এরপরে সেকেন্ড স্ট্যান্জায় বলছে there's little Tom Decker who cried when his head, যে সেখানে টম ডেকার নাম, বলছে সে তার মাথাটা কেমন হয়ে যেত, দ্যাট কার্লড লাইক এ ল্যাম্বস ব্যাক, চুলগুলো আমরা জানি যে ভেড়ার লোম কি হয়, একটু কোকড়ানো হয়, এলোমেলো, তাই না? সেটাকে আসলে কেউ আঁচড়ায় না, শ্যাম্পু দেয় না, একটু কোকড়ানো, এলোমেলো, কার্লি আর কি। বলছে যে তার চুলগুলো, টমের চুলগুলো কি হয়েছে, একেবারে ল্যাম্বের মতো কোকড়ানো, এলোমেলো, ওয়াশ শেপড, এবং একসময় সেগুলো একসময় ন্যাড়া করে দেওয়া হয়েছে, না, চুলের একদম ন্যাড়া করে মাথা খালি করে দেওয়া হয়েছে। সো আই সেড হুশ টম নেভার মাইন্ড ইট ফর হোয়েন ইউর হেডস বেয়ার। ওয়ালাইকুম সালাম, হ্যালো, কে? হ্যাঁ, কিছু বলবেন? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, শিওর। শিওর। থার্ড লাইনে যেটা বলা হয়েছে কুড স্কেয়ারসলি ক্রাই, উইপ উইপ উইপ, এই উইপ অর্থ কিন্তু একটা আছে কাঁদা, এটা না, এটা হলো সুইপ, এস এস হবে আর কি, এস ডব্লিউ ডাবল ইপি, সুইপ। তা আমরা বলছি যে এই ছেলেটা বা এই ছেলেরা, এখানে আসলে অনেকগুলো ছেলেরই নাম পাবো আমরা, যে তারা
তাদের যে যন্ত্রপাতি অর্থাৎ কালি মোছার যে হয়তো কাপড় চোপড় বা কিছু ডিভাইস ছিল সেগুলো নিয়ে তারা ইন্ডাস্ট্রিগুলোর পাশাপাশি হাঁটতো এবং চিৎকার করে বলতো সুইপ সুইপ, এই কথাটা তাদের বলতে হতো। সুইপ সুইপ ডাকলে অর্থাৎ সেই ইন্ডাস্ট্রি লোকেরা বা যারা কাজ করাবে তারা তাদেরকে সেখানে হায়ার করে নিত। এটা অনেকটা ঢাকার যে আমরা পিকচারগুলো দেখি যে আমাদের বাসার সামনেরা যারা মুরগি বিক্রি করে, তাই না, রাস্তায় কিন্তু সে জোরে জোরে ডাকে মুরগি বা মাছ বা সবজি যে যেটা ভ্যান গাড়িতে বিক্রি করে, সেই সাউন্ড শুনে কিন্তু যারা কিনবে তারা তাদের থেকে ডেকে কিনে নেয়। তো এই চিমনি সুইপাররা অনেকটা এই কথাটাই তাদের বলতে হতো, যেখানে তাদের কাজের এরিয়া ইন্ডাস্ট্রি সেখানে গিয়ে তারা সুইপ সুইপ এই শব্দটা জোরে বলতে হতো, তারপরে মালিকরা বা দারোয়ানরা ডেকে নিয়ে কাজ দিত। তো এখন এখানে যিনি প্রোটাগনিস্ট, কোনটা, ভেরি এট মি, রাইট রাইট, আসলে এখানে এসটা নাই কেন, এটা আসলে কবিতার একটা সৌন্দর্যটা আমরা এভাবে এক্সপ্লেইন করব যে আসলে এই ছেলেটা এত ছোট ছিল যে সে সুইপ শব্দটা ঠিকমতো বলতে পারতো না, তাই না? আমরা বাসায় দেখি বাচ্চারা তারা কিন্তু পুরো শব্দ বলতে পারে না শুরুর দিকে, হ্যাঁ, একটা ওয়ার্ডকে তারা একটু ক্যারিকেচার করে, অর্থাৎ ডিফারেন্ট প্রনাউন্সিয়েশন করে, তাই না বাচ্চাদের। এই ছেলে যেহেতু খুবই বাচ্চা ছেলে, তার বয়স খুবই কম, সুতরাং সে সুইপ শব্দটা পারফেক্টলি বলতে পারতো না। ছেলেটা বোঝাতে চাচ্ছে যে আমার মা যখন মরে যায়, বাবা আমাকে কাজের জন্য বাইরে ঠেলে দিল এবং তখন আমার বয়স এত কম ছিল যে আমি সুইপ শব্দটা পুরোপুরি উচ্চারণ করতে পারতাম না। সুইপ বললে এটা হয়ে যেত উইপ উইপ মনে হয়। ইনফ্যাক্ট আসলে এটা আমি একটু প্যারালালি এক্সপ্লেন করব যে আসলে সে উইপ অর্থ কাঁদা, তো এখানে সে এতই ছোট, তার কাজটা তার কাছে এতই কষ্টের হতো, ইনফ্যাক্ট এটা তার জন্য কান্নার একটা ব্যাপার হয়ে গেছিল। তো কবি কান্নার অ্যাসপেক্টও তুলে ধরেছে, তার ক্রিটিক্যাল মেন্টাল কন্ডিশন। অন্যদিকে যেহেতু সে ছোট ছেলে, সে সুইপ শব্দটা পারফেক্টলি বলতে পারতো না, এটাও এখানে ফুটে তুলেছে। তো আমরা দুইভাবে এটাকে এক্সপ্লেন করতে পারি। তবে আসলে এখানে সুইপ সুইপ হবে শব্দটা, কিন্তু সে উচ্চারণ করতে পারতো না। হ্যাঁ, যাই হোক, তো সে অবস্থায় সে চিমনি পরিষ্কার করতো এবং বলছে আমি শচের মধ্যে ঘুমাইতাম, কালি ধুলা নিয়ে ঘুমাইতাম। এরপরে তাকে বলা হলো যে তার মাথা শেপ করে দেওয়া হলো, মানে ন্যাড়া করে দেওয়া হলো। এবং তখন একজন বলছে যে টম তুমি দুঃখ করো, নেভার মাইন্ড ইট, ফর ওয়েন ইউর হেডস বেয়ার ইউ নো দ্যাট দ্য সল্ট ক্যানট স্পয়েল ইউর হোয়াইট হেয়ার। তো তাকে একজন সান্ত্বনা দিচ্ছে, তার ন্যাড়া হয়েছে, ন্যাড়া হলে কোনো বাচ্চাই খুশি হয় না, তাই না? আমরা ছোটবেলায় অনুভূতি পেয়েছি। তো বলছে যে তুমি দুঃখ করো না, তুমি চুল ফেলে দিয়েছো, নাড়া করে দিয়েছে, তো এতে তো তোমার সুবিধা হয়েছে। কি হবে যে তোমার মাথায় চুলও নাই, আর চুলের মধ্যে কি হবে, ওই কালিও লাগবে না, শুধু তোমার মাথা পরিষ্কার থাকবে। সো ইটস আ সর্ট অফ কনসোলেশন, তাই না? বলে আমাদের দেশে একটা কোটেশন আছে কি যে কি বলে যে মানে ভিক্ষুকের নাই বাটপারের বয়, তাই না? গরিবের নাই বাটপারের বয়। তো যার সম্পত্তি নাই, যে ভিক্ষুক, তাকে বাটপার আর কি নিয়ে যাবে, তাকে বেগার্স, হ্যাঁ, কি যেন একটা ইংরেজিতে এটাকে বলে। যাই হোক, তো বলছে যে যার চুল নাই তার চুল তো কালো হওয়ার, সে ময়লা লাগার, শর্ট লাগার কোনো ঝুঁকিও নাই। সুতরাং এটা একটা শর্ট অফ, তাকে সান্ত্বনা দেওয়া হয়েছে। থার্ড স্ট্যান্ডা, and so he was quiet, and that very night as Tom was sleeping he had such a sight. The thousands of sweepers, Dick, Joe, Ned and Jack, were all of them locked up in coffins of black. চমৎকার কথা। যখন তার যেদিন তাকে ন্যাড়া করে দিল, মন খারাপ হলো, তখন তার এক বন্ধু তাকে কি করছে, সান্ত্বনা দিচ্ছে, হ্যাঁ, মন খারাপ করো না। বলছে যে সেই সান্ত্বনা নিয়ে সেদিন রাতে সে যখন ঘুমাতে গেল, সে একটা স্বপ্ন দেখলো। হেড গার্ডে ড্রিম, স্বপ্নে সে কি দেখলো যে থাউজেন্ডস অফ সুইপার্স, তার এলাকায় যত সুইপারকে সে নাম জানতো চিনতো, সবাই এসেছে। হ্যাঁ, সবাইকে যেন একটা কি করেছে, কফিনের মধ্যে ই করে দেওয়া হয়েছে, লক করে দেওয়া হয়েছে, তালাবদ্ধ করে দিয়েছে। ইটস ভেরি টেরিফিক, ইটস সো টেরিফিক যে সব চিমনি সুইপারদেরকে সে দেখলো একটা কফিনের মধ্যে। কফিন তো বোঝেন, যেটা লাশ বহন করে একটা বক্স, তাই না? সেখানে তাদেরকে তালাবদ্ধ করে দিয়েছে। সো ইট ওয়াজ সো টেরিবল, ইট ওয়াজ সো প্যাথেটিক, ভয়ঙ্কর ছিল। তারপরে এই ঘটনাটা কি ঘটলো, পরে সে দেখলো যে অ্যান্ড বাই কেম অ্যান অ্যাঞ্জেল, তখনই দেখলো যে একটা কি আসছে, অ্যাঞ্জেল আসছে, ফেরেশতা আসছে। হোয়াট এ ব্রাইট কি, তার হাতে ছিল কি একটা
চাবি, সুন্দর বেহেশতি চাবি, and he opened the coffins and said them all free. সেই তালা হেভেনলি চাবি দিয়ে খুলে তাদেরকে মুক্ত করে দিল, হ্যাঁ, set them all free. এরপরে when then down a green plain leaping laughing they run and wash in a river and shine in the sun. চমৎকার, তাদেরকে তালা খুলে দেওয়া হলো, এগুলো সব কিছু যেন ড্রিম, স্বপ্নের মধ্যে ঘটতেছে সেই রাতে। তো তাদেরকে খুলে দেওয়া হলো, তারপরে তারা সবুজ মাঠ, সেখানে হাসতেছে, লাফাচ্ছে, দৌড়াচ্ছে, খেলা করছে। তারপরে সবাই গিয়ে একটা নদীতে ঝাঁপ দিয়ে কি করলো, গোসল করলো, অ্যান্ড শাইন ইন দ্য সান, তারপরে রোদ পোহাতে লাগলো। সো অ্যাকচুয়ালি ইট ইজ দেয়ার ড্রিম। প্রতিদিন তারা যে কাজগুলো করে, কষ্ট করে, ময়লা আবর্জনায় মাথা, সারা শরীর কালিতে ভরে যায়, সেই অবস্থায় কিন্তু তাদের মনে একটাই আকাঙ্ক্ষা, সেটা হলো আমরা যদি পরিষ্কার পানিতে দল বেঁধে গোসল করতে পারতাম, রোদ পোহাতে পারতাম, আমাদের তারা কিন্তু হোয়াইট বয়, তাই না, আমাদের শরীরটা সুন্দর লাগতো। সো দ্যাট ইজ দ্য ভেরি ড্রিম। এবং সেই স্বপ্নটা এসে রাতের বেলায় কি করলো, দেখতে পেল। তো এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে তার ইনার যে এক্সপেকটেশন, তার যে ইনার লঙ্গিং, ডিজায়ার, ক্রেভিং, সেটা ফুটে উঠেছে, যে সে একটু সুন্দর করে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন রোদ পোহাতে চায়, ঝলমলে, আয়নায় নিজের অবয়ব দেখতে চায়। তো এটা, আর এটাকে কিন্তু গড সাপোর্ট করতেছে। সে দেখলো যে গড ইজ উইথ হিম, উইথ দেম, তাদেরকে অ্যাঞ্জেল পাঠিয়ে সাহায্য করছেন গড। সো এই যে একটা মিক্সচার, এখানে এই যে একটা রেস্কিউ, মুক্তি, এই যে একটা কি বলবো আমরা, ডিভাইন টাচ, এটাই কিন্তু মানুষকে বাঁচিয়ে রাখে। এরপরে সে বলছে দেন naked and white all their legs left behind, they rise upon cloud and sport in the wind. So just look at his mental structure. সে আপনারা এরকম স্বপ্ন দেখেছেন কিনা জানি না, আমি নিজে ছোটবেলায় এরকম দেখতাম যে আকাশে উড়তেছি, হ্যাঁ, I was flying in the sky, someone is coming and trying to catch me, তাই না, জাম্পিং জাম্পিং ফ্লাইং, এগুলো আমার মনে হয় অনেকেই ছোটবেলায় এই স্বপ্নটা দেখে। তো এই ছেলেরাও দেখেন এতই ছোট যে তারা কিন্তু একই স্বপ্ন দেখছে। এবং এখানে কিন্তু একটা ওয়ার্ড ইউজ করা হয়েছে, নেকেড, নেকেড অ্যান্ড হোয়াইট। তাহলে দেখেন একটা বাচ্চা কোন অবস্থায় নেকেড হলে তার মানে লজ্জা লাগে না, ভাই, সে ইজি বোধ করে, তাই না। এটা 5 বছর তো বটেই, বা 5, 6, 7 বলছে, এরপরে কিন্তু আর এটা কেউ হবে না। সুতরাং নেকেড শব্দ দিয়ে মূলত তারা যে কত ছোট এটাও বোঝা যাচ্ছে, হ্যাঁ। এবং তাদের পুরো দেহটা হোয়াইট, সুন্দর, সাদা, বিকশিত, প্রস্ফুটিত। এবং সেখানে তাদের যে ব্যাগ, তাই না, যে ব্যাগে তারা ব্রাশ, এটা সেটা, কাপড় চোপড় মোছার এগুলো নিয়ে যেত, বলছে ব্যাগ টেক সব ফেলে দিয়েছে। তারা এখন আকাশের মধ্যে, ক্লাউড, মেঘের মধ্যে ভাসতেছে, স্পোর্ট ইন দ্য উইন্ড, বাতাসের মধ্যে খেলা করতেছে। অ্যাকচুয়ালি দ্যাটস দ্য হ্যাভেন, দ্যাটস দ্য অ্যাটমসফিয়ার অফ হ্যাভেন। এবং আপনারা জানেন কিনা যে বেহেশতে যে বর্ণনা দেওয়া হয়েছে তাতে এটা কিন্তু আছে যে মানুষ উঠতে পারবে। একটা হাদিসে আছে বুখারী শরীফে যে আল্লাহ রাসূলের যে চাচাতো ভাই, আপন চাচাতো ভাই জাফর রাদিয়াল্লাহু, তাই না, আলী রাদিয়াল্লাহুর বড় ভাই জাফর রাদিয়াল্লাহু, তো তিনি মুতার যুদ্ধে শহীদ হয়ে গিয়েছেন। মুতার যুদ্ধে, যেটা রোমানদের সাথে হয়েছিল। তো সেইখানে যুদ্ধে জাফর, নবীজির পালিত পুত্র জায়েদ, আরেকজন বিখ্যাত কবি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এরা তিনজনই সেনাপতি ছিল, শহীদ হয়ে গেছে। তো সেই মুতার যুদ্ধের কাহিনীটা হচ্ছে যে সেখানে জাফর আদাল্লাহর দুইটা হাত, তাই না, তিনি পতাকায় এভাবে এক হাতে ধরেছে, হাত তারা কেটে দিয়েছে রোমানরা, হ্যাঁ, আর এক হাতে ধরেছে, কেটে দিয়েছে, এভাবে তাকে অনেক খণ্ড বিখণ্ড করে দেওয়া হয়েছে, হ্যাঁ। তো প্রথমে হাতগুলো কেটেছে। তো নবীজি এটা পরে তিনি যখন শহীদ হলেন, পরের দিন স্বপ্নে দেখে তিনি জাফরউদ্দৌলার ওয়াইফ, বাচ্চাদেরকে বললেন যে তোমরা মন খারাপ করো না, কাল রাতে আমি তোমাদের বাবাকে স্বপ্নে দেখেছি, জাফরকে বেহেশতে আল্লাহ পাখির মতো সুন্দর দুটো ডানা দিয়েছে, আর সে ডানা নিলে সে আকাশে এরকম বাতাসে উঠতেছে। He was flying in the heaven, বাতাসে সে, আকাশে বেহেশতের মধ্যে সে উঠতেছে। So he was in a happy condition, he was blessed, he was accepted by the Almighty. তো আমরা যেটা বলছি যে আসলে এই যে উড়ার ব্যাপারটা, এটা কিন্তু গডলি, এটা কিন্তু ডিভাইন ব্লেসিং আমরা বলতে পারি। তো এই বাচ্চাগুলো যেহেতু উঠতেছে, আমরা বলতে পারি দে আর ব্লেসড বাই দ্য গড, দে আর গ্লোরিফাইড, সেলিব্রেটেড বাই দ্য গড। এরপরে বলছে অ্যান্ড দ্য এঞ্জেল টোল্ড টম, তারা যখন উঠতেছে, এঞ্জেল টমকে একটা কথাই বললো, ইফ হি উড বি এ গুড বয়, হি উড হ্যাভ গড ফর হিজ ফাদার অ্যান্ড নেভার ওয়ান্ট জয়। চমৎকার। এঞ্জেল তাকে কানে কানে বলছে, হে টম, তোমরা ভালো মানুষ হও, বি এ গুড বয়,
তোমরা যদি ভালো মানুষ হও, জীবনে সৎ থাকো, পরিশ্রম করো, হ্যাঁ, রিলিজনের পথে থাকো, তাহলে গড তোমাদের ফাদার হয়ে যাবে। তুমি তো দুঃখ করছো যে মা মরে গিয়েছে, তোমার বাবা তোমাকে কাজের দিকে কষ্টের জীবন ঠেলে দিয়েছে, কিন্তু অ্যাঞ্জেল বলছে আই অ্যাসিওর ইউ, তোমরা যদি মানুষ হিসেবে ভালো হও, গড উইল বি ইউর ফাদার, হি উইল টেক কেয়ার অফ ইউ অ্যান্ড নেভার ওয়ান্ট জয়, তোমাদের আনন্দের অভাব হবে না। দ্যাটস দ্য ব্লেসিং। পৃথিবীতে আসলে যারাই কষ্ট করছে, ইন এভরি, আমি বলবো যে রেসপেক্ট, ইন এভরি ফিল্ড, পৃথিবীতে যে মানুষগুলো রিক্সা চালায়, যারা গরমের রাস্তায়, হ্যাঁ, এত আগুনের মধ্যে পিচ ঢালার কাজ করে, আমার কাছে এই কাজটা সবচেয়ে কঠিন মনে হয়েছে। হ্যাঁ, আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, এটা আমার কাছে মনে হয়েছে সো টেরিফাইং, সো কি বলবো যে পেইনফুল, কিন্তু তারা সেখানে সকাল থেকে রাত পর্যন্ত এভাবে কাজ করছে সেই প্রচন্ড গরমে। তা আমি বলছি যে এই যে এত পরিশ্রম করছে, কষ্ট করছে, এই মানুষগুলোই কিন্তু পরকালে আল্লাহর সন্তুষ্টির জন্য প্রেফারেন্স হবে। এবং এটা কোরআনে একটা আয়াত আছে যে দোজকের আয়াতগুলো এক জায়গায় একটা তালিকা করা হয়েছিল, তো সেখানে আমি পড়ে দেখলাম যে একটা আয়াত এরকম বলা হয়েছে যে দোজকে যারা যাবে, সাধারণত যারা এলিট শ্রেণী, এখন যারা সুপারস্টার, এখন যারা মন্ত্রী মিনিস্টার, বড় লোক, সো কল্ড, এদের মধ্যে বেশিরভাগই হয় কি, তারা কিছু দুর্নীতি, অন্যায়, অসাধুতাদের মধ্যে বেশি, এই লোকগুলো বেশিরভাগ দোজকে যাবে অ্যাকর্ডিং টু কোরআন, আমার কথা না। তো তারা সেখানে গিয়ে একে অন্যকে বলবে, হায় পৃথিবীতে যাদেরকে আমরা উপহাস করেছি, তুচ্ছ তাচ্ছিল্য করেছি, হ্যাঁ, তাদেরকে তো আমি এখানে দেখতে পাচ্ছি না, তাদেরকে তো আমরা এখানে দেখতে পাচ্ছি না, তারা আজ কোথায়? তাহলে খেয়াল করেন, তারা তুচ্ছ তাচ্ছিল্য করেছে কাকে? তার ড্রাইভারকে, তার কাজের বুয়াকে, তার দারোয়ানকে, তাই না, তার অফিসের পিয়নকে। এদেরকে আমরা ম্যাক্সিমাম লোক তুচ্ছ তাচ্ছিল্য, অবহেলা করি, অসম্মান করি। কিন্তু দেখা যাবে এদের সংখ্যাটা, এদের মধ্যে যারা মোটামুটি আল্লাহর সন্তুষ্টি, হ্যাঁ, মেনে নিয়েছে, আল্লাহর প্রতি গ্র্যাটিটিউড প্রকাশ করেছে, আমল করেছে, এরা বেহেশতে চলে যাবে। হ্যাঁ, তাদের প্রভুরা বেশিরভাগ দোজখে চলে যাবে। তা আমি যেটা বলতে চাই যে ওয়ান্ট জয়, আসলে পৃথিবীতে সর্বোত্তম আনন্দ, সর্বোত্তম গর্বের বিষয় হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, স্রষ্টার সন্তুষ্টি। এটা যারা পরিশ্রম দিয়ে, সততা দিয়ে অর্জন করবে, তাদের আসলে কখনোই ওয়ান্ট জয় মানে অভাব, কিন্তু এখানে, হ্যাঁ, নেভার ওয়ান্ট বলতে অভাব হবে না, আনন্দের অভাব হয় না সত্যিকার ভাবে, এটাই কিন্তু বাস্তবতা। আর ওই যারা ইন্ডাস্ট্রির মালিক, যারা বাড়ি গাড়ির মালিক, তারা কিন্তু আসলে মনে মনে সেই ডিভাইন পিট, সেরেনিটি, সেই ডিভাইন কি বলবো কনসোলেশন, সেই ডিভাইন ব্লেসিং তারা কিন্তু খুব কমই অনুভব করে। তাদের জীবনটা কেবলই পেরেশানি, কেবলই হাহাকার, আরও আরও, একটা ইন্ডাস্ট্রি হলে আরেকটা চাই, একটা বাড়ি হলে আরেকটা চাই, একটা গাড়ি হলে ওয়ান্ট মোর। এই যে একটা এন্ডলেস ক্রেভিং, এই যে একটা এন্ডলেস এফোর্ট, এই যে একটা লিমিটলেস জার্নি, এটা তাদেরকে সারা জীবন ব্যতিব্যস্ত রাখে। আমি ফেসবুকে একটা লেখা পড়েছি, মানুষ বড় অদ্ভুত প্রাণী, সে সারা জীবন নিজের এই দেহটাকে ক্ষয় করে সম্পদ উপার্জন করে, আর শেষ বয়সে সেই সম্পদকে ব্যয় করে হাসপাতালের বিল দিতে থাকে। ম্যাক্সিমাম বড় লোকের এই অবস্থা। তো এটা কোনো আসলে মানবিক জীবন নয়, এটা কোনো রিলিজিয়াস লাইফ নয়। এরপরে আমরা শেষের স্ট্যাঞ্জা চলে এসেছি। তো এখানে বলা হচ্ছে অ্যান্ড সো টম, এই স্বপ্ন দেখার পরে টম কি করলো? জেগে উঠলো। এই স্বপ্ন দেখার পরেই টম জেগে উঠলো। অ্যান্ড উই রোজ ইন দ্য ডার্ক অ্যান্ড গট উইথ আওয়ার ব্যাগস অ্যান্ড আওয়ার ব্রাশেস টু ওয়ার্ক। তারপরে তার মনের মধ্যে একটা উদ্দীপনা, উৎসাহ, প্রেরণা, স্যাটিসফ্যাকশন তৈরি হয়েছে। ঠিক আছে, এই কাজ করলে যদি আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়, এই কাজ করলে যদি গডের ব্লেসিং পাওয়া যায়, তবে এটাই হোক আমার জীবনের ভোকেশন, প্রফেশন, এটাই হোক আমার নেশা, এটাই হোক আমার পেশা। সুতরাং এরপরে সে প্রচণ্ড আবেগে মনোনিবেশ করে, ইমোশন দিয়ে, সিনসিয়ারিটি দিয়ে ব্রাশ করতে লাগলো, কাজ করতে লাগলো। দো দ্য মর্নিং ওয়াজ কোল্ড, যদিও পরের দিন সকালটা ছিল খুবই ঠান্ডা, কিন্তু তার হৃদয়টা ছিল উষ্ণ, তার হৃদয়টা ছিল প্রেরণায় পরিপূর্ণ। টম ওয়াজ হ্যাপি অ্যান্ড ওয়ার্ম, হ্যাঁ, তার মনটা একেবারে ওয়ার্ম, উষ্ণ, তাই না, সেই ঠান্ডা তাকে গ্রাস করছে না, কাবু করে দিচ্ছে না। সো ইফ অল ডু দেয়ার ডিউটি দে নিড নট ফিয়ার হার্ম। তাহলে এই কবিতার মূল মেসেজ হচ্ছে, পৃথিবীতে যারাই মনোযোগ দিয়ে কাজ করবে, আল্লাহকে ভয় করে নিজের কাজটুকু, নিজের রোলটুকু সুন্দরভাবে পারফর্ম করবে, ফাঁকি দেবে না, তাদের কি হবে? নিড নট ফিয়ার হার্ম। তাদের ভয় পাওয়ার কিছু নেই, তাদের মন খারাপ করার কিছু নেই। এবং আমরা যদি
কোরআনের লিটারেচার পড়ি, সেখানে অনেকগুলো গল্প বলা হয়েছে। আপনার দেখবেন প্রত্যেকটা প্রফেট, তাই না, শুধুমাত্র দাউদ আলাইহিসসালাম এবং সুলাইমান আলাইহিসসালামকে বাদ দিলে প্রত্যেকটা প্রফেট গরিব ছিলেন, কষ্ট করেছেন, তাই না? আমরা দেখেছি শুয়েব আলাইহিসসালাম মেষ চড়াইতো, মুসা আলাইহিসসালাম 10 বছর তার রাখাল হিসেবে কাজ করেছে। আমাদের নবীজি রাখাল হিসেবে কাজ করেছে, বুখারী শরীফের হাদিস। নবীজি বলেছে পৃথিবীতে এমন কোনো প্রফেট আসেনি যে কখনো মেষ পালক ছিল না, মেষ চড়ায়নি। এটার কথা আমি আগের ক্লাসেও বলেছি। তাহলে মেষ চড়ানো তো বাস্তবিক অর্থে এটা আমরা পছন্দ করব না, ম্যাক্সিমাম লোক মন থেকে মেনে নেব না, বা যারা মেষ চড়ায় তাদেরকে আমরা নেগলিজেন্স, অবহেলা, ঘৃণা, তাই না, ডিটেস্ট, ঘৃণার চোখে দেখি। যেটার কথা কবি, আমরা এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চার পড়েছি, ওখানে দেখানো হয়েছে যে তোমরা এদের ইউজফুল টয়েলকে তোমরা মকারি করো না। হ্যাঁ, অ্যারিস্টোক্রেটিক শ্রেণীকে কবি বলেছেন এদেরকে তোমরা অবহেলা করো না, ডোন্ট মক দেম। আসলে বাস্তবতা কিন্তু এটা যে পৃথিবীতে যারা, এটাকে কি বলবো আমরা, যে